আমেরিকার পররাষ্ট্রনীতি অনেকটা জটিল এবং সেটা বিভিন্ন মহাদেশ থেকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বৈচিত্র্যপূর্ণ এবং তাদের পররাষ্ট্রনীতি এরকমভাবে সাজায় যাতে যে কোনো মহাদেশের যে কোনো রাষ্ট্র থেকে তারা নিজেদেরকে প্রভুত্ব আসনে তারা আসীন হতে পারে এবং তারা নিজেদেরকে ওরকমভাবে সেট আপ করে রেখেছে। তারা বিভিন্ন ধরনের স্বার্থে আঘাত থাকলেও প্রতিবেশী রাষ্ট্রের সাথে তারা ভালো সম্পর্ক রাখে। যেমন মেক্সিকোর সাথে আমেরিকার অনেক ক্ষেত্রে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা অনেক ক্ষেত্রে, যেমন মেক্সিকোর যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অনধিকার অভিবাসী প্রবেশ করতেছে আমেরিকাতে, সেই ক্ষেত্রে আমেরিকা খুবই বিপর্যস্ত। তারপরেও তারা নিজেদের স্বার্থে মেক্সিকোর সাথে একটা ভালো সম্পর্ক রাখে এবং কানাডার সাথে কোনো ধরনের শর্ত ছাড়াই ভালো সম্পর্ক রাখে। তাদের কানাডার সাথে আমেরিকার বিশাল একটা বর্ডার রয়েছে, সীমান্ত এলাকা রয়েছে, সেখানে তারা কোনো ধরনের খরচ করে না, সেটা পাহারাদার বসায় না। অথচ আমাদের দেশে বা অন্যান্য দেশের একটা বর্ডারের ক্ষেত্রে বিশাল টাকা খরচ করতে হয় একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করতে বা তাদের থেকে পৃথক থাকতে। সেটার কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। তারা নিজেদের প্রতিবেশীর সাথে রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু অন্যান্য মহাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে তাদের যে প্রতিবেশী রাষ্ট্রের সেটা বিরোধ সম্পর্ক বজায় রাখে। এই হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। একটা বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে তারা ইউরোপের ক্ষেত্রে এক ধরনের পররাষ্ট্রনীতি, এশিয়ার ক্ষেত্রে এক ধরনের পররাষ্ট্রনীতি এবং আফ্রিকার ক্ষেত্রে পররাষ্ট্রনীতি অন্যরকম, এবং তাদের ল্যাটিন আমেরিকা, ওশেনিয়া মহাদেশ, সেগুলির ক্ষেত্রে আরেক পররাষ্ট্রনীতি। এখন আমেরিকা আসলে মূল যে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র কোনগুলি আসলে, সেটা হচ্ছে এশিয়ার ক্ষেত্রে ইসরায়েল তাদের সবচেয়ে ভালো সম্পর্ক একটি দেশ, এবং ইউরোপ মহাদেশের ক্ষেত্রে ব্রিটেন একটি দেশ, তাদের সম্পর্ক সবচেয়ে ভালো, এবং উত্তর আমেরিকার ক্ষেত্রে কানাডার সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। আর বাকি রাষ্ট্রগুলোর সাথে তারা প্রভুত্ব হিসাবে তাদের নিজেদেরকে আসীন করেছে। সেইখানে তারা এরকমভাবে কমপ্লেক্সিটি তৈরি করেছে যে তাদের পররাষ্ট্রনীতির বাইরে কোনো দেশ যাতে না যেতে পারে। ফকল্যান্ড নিয়ে যখন আর্জেন্টিনা এবং ব্রিটেনের মতো যুদ্ধ হয়, তখন আমেরিকা ব্রিটেনের পক্ষ নিয়েছিল। সেটার কারণ কি? তখনকার সময়ে কিন্তু আর্জেন্টিনার সাথেও আমেরিকার ভালো সম্পর্ক ছিল এবং ব্রিটেনের সাথেও আমেরিকার ভালো সম্পর্ক। আমেরিকা চেয়েছিল দুইটি দেশেও যেহেতু তাদের সাথে ভালো সম্পর্ক, তাহলে কোনো ধরনের যুদ্ধ ছাড়াই যাতে বিরোধ মিটে যায়। কিন্তু এটা যখন যুদ্ধে পরিণত হয় এই ফকল্যান্ড দ্বীপটি নিয়ে, তখন তারা আমেরিকা বাধ্য হয় ব্রিটেনের পক্ষ নিতে। এই হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি, যাতে তারা লাস্ট টাইমে তারা তাদের চিহ্নিত বন্ধু রাষ্ট্রের সাথেই যায়, বাকিগুলো সাথে তারা কি বিরোধপূর্ণ হয়ে থাকে। এখন আমেরিকা কিভাবে এশিয়া মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকার সাথে তাদের পররাষ্ট্রনীতিগুলি প্রয়োগ করে, একটা বিষয় চিন্তা করে দেখেন। চীনের সাথে তারা বন্ধুত্ব সৃষ্টি করে রেখেছে কি সেই ক্ষেত্রে? রাশিয়াকে যখন তারা শত্রুভাবে চীনকে তারা কাছে টানে, আবার চীনের সাথে যখন তারা ডেলিগেট করতে যায়, তারা যখন চীনকে নিয়ে ভাবে, তখন তারা তাইওয়ান, হংকংয়ের মতো বিচ্ছিন্ন স্বাধীনতাকামী রাষ্ট্রগুলিকে তারা আশ্রয় দেয় আমেরিকায়। অথচ চীন কখনোই এগুলি পছন্দ করে না, কারণ চীন মনে করে তাইওয়ান এবং হংকং দুইটাই চীনের স্বায়ত্তশাসিত একটা ভৌগোলিক অঞ্চল।
কিন্তু আমেরিকা আসলে চীনকে নাচানোর জন্য তাইওয়ান এবং হংকংকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে তারা চায়। এই ক্ষেত্রে হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি, চীন এবং রাশিয়ার যে পররাষ্ট্রনীতি। চিন্তা করে দেখেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, এই উত্তর কোরিয়াকে নিয়ে যত সমস্যা, সেটা হচ্ছে রাশিয়া এবং চীন উত্তর কোরিয়াকে চায়, আবার দক্ষিণ চীনের পক্ষপাতী সেটা হচ্ছে আমেরিকা। সেক্ষেত্রে তাদের ভিন্ন পররাষ্ট্রনীতি। একটা বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে কাতারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, বাহরাইনের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। কেন সম্পর্ক রয়েছে? সেটা হচ্ছে কাতার এবং বাহরাইনে তাদের মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে যে বড় দুইটা ঘাঁটি, সেটা হচ্ছে কাতার এবং বাহরাইনে। তার মধ্যে বাহরাইনের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে তাদের নৌবহর অবস্থিত। কারণ কি? কারণ এই নৌবহর থেকে সরাসরি ইরানকে তারা দখল নিতে পারবে। তারা যখন যে পররাষ্ট্রনীতির দরকার হয় তখন সেটাই প্রয়োগ করে। ইন্ডিয়ার ক্ষেত্রে আবার আরেক পররাষ্ট্রনীতি আমেরিকার, কারণ ইন্ডিয়াকে তারা চিন্তা করে চীনের বিরোধী হিসাবে। আবার পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক অন্যরকম পররাষ্ট্রনীতি। যখন পাকিস্তান এবং ভারত দুইটা যুদ্ধে লিপ্ত হবে, তখন তারা সরাসরি ভারতকে সমর্থন করবে। আবার পাকিস্তান এবং ইরান যদি কোনোদিন যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তারা পাকিস্তানকে সমর্থন করবে। ভারত এবং চীন যখন যুদ্ধে লিপ্ত হবে, তখন তারা অবশ্যই ভারতকে সমর্থন করবে, চীনকে নয়। আবার চীন এবং রাশিয়ার সাথে যখন সংঘর্ষ লিপ্ত হবে বা হওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা চীনকে সমর্থন করবে। আসলে তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে কোনো দেশেই যাতে তাদের দেশের সমকক্ষ বা তার উপরে বা তার কাছাকাছি না থাকতে পারে, এবং তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই বিষয়টা তারা চিন্তা করে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রে যদি দুইটা দেশ, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দুইটা দেশ, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা দুইটা দেশ যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তারা অবশ্যই আর্জেন্টিনাকে সমর্থন করবে, ব্রাজিলকে নয়। কারণ ব্রাজিলকে যদি তারা সমর্থন করে, তাহলে ব্রাজিল উপরে উঠে যাবে, সেটা তারা চায় না। আপনি চিন্তা করেন, যখন ফ্রান্স এবং ব্রিটেন যদি দুইটা দেশ তারা সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তারা অবশ্যই ব্রিটেনকে সমর্থন করবে, ফ্রান্সকে নয়। কারণ আপনি হয়তোবা এটা বর্তমান একবিংশ শতাব্দীতে ক্ষেত্রে ইউরোপের যে দেশগুলি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্স অনেকটা নেতৃত্ব দেয়। এর কিছু শতাব্দী আগে যেটা নেতৃত্ব দিয়েছিল ব্রিটেন, জার্মানি, এখন বর্তমানে সেটা ফ্রান্স নেতৃত্ব দেয়। জার্মানি অনেকটা নিজেকে যুদ্ধ থেকে গুটিয়ে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে। এখন ফ্রান্স সবচেয়ে বেশি নেতৃত্ব দেয়, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে না, তবে সামরিক দিক দিয়ে। আবার আফ্রিকার ক্ষেত্রে আমেরিকার পররাষ্ট্রনীতি একেবারে ভিন্ন, যেখানে মিশর এবং ইসরায়েলের যুদ্ধে যদি লিপ্ত হয়, তাহলে তারা অবশ্যই ইসরায়েলকে সমর্থন করবে। কিন্তু আফ্রিকার কোনো রাষ্ট্রের সাথে যদি মিশরের যুদ্ধ হয়, তাহলে অবশ্যই তারা মিশরকে সমর্থন করবে। প্রত্যেকটি যুদ্ধ, প্রত্যেকটি দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার পররাষ্ট্রনীতি হচ্ছে কোনো দেশেই যাতে উপরের লেভেলে না উঠতে পারে, এবং সেইভাবে ঠিক পররাষ্ট্র নীতিগুলি সেট আপ করা। রাশিয়া আসলে ঠিক সেইভাবে তার পররাষ্ট্রনীতিগুলি সেট আপ না করলেও তারা সবসময় চায় আমেরিকার ঠিক বিরোধী গিয়ে তাদের পররাষ্ট্রনীতিগুলি সেট আপ করার জন্য। আমেরিকা যেখানে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে তাদের স্বইচ্ছায়
এবং তাদের নিজস্ব টেকনিকে কলাকৌশল প্রয়োগ করে তার পররাষ্ট্রনীতি সেট আপ করে, সেখানে রাশিয়া তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব সহজভাবে আমেরিকার ঠিক বিকল্পভাবে পররাষ্ট্রনীতিগুলো সেট আপ করে। রাশিয়ার লক্ষ্য ঠিক সেরকম না যে একটা দেশ তার উপরে উঠে যাবে বা একটা দেশ অস্ত্র বা সামরিক দিক দিয়ে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তাকে সাপোর্ট করা উচিত হবে না, যেটা আমেরিকা করে। রাশিয়া ঠিক তার বিপরীতটা করে এই কারণে যে রাশিয়া আমেরিকার সমকক্ষ নিজেকে মনে করে এবং তার উপরে উঠতে চায় সামরিক দিক দিয়ে। কিন্তু রাশিয়ার যে দেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক ক্ষেত্রে যতটুকু আন্তর্জাতিকভাবে সমর্থিত, তার চেয়েও বেশি আমেরিকা। কারণ আমেরিকার অর্থনীতি আসলে অনেক বিশাল। এখন বর্তমানে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে অর্থনৈতিকভাবে যে দেশটা সবচেয়ে বেশি শক্তিশালী, সেই বর্তমানে যুদ্ধের ক্ষেত্রে ততটুকু প্রস্তুত। কারণ অস্ত্র বর্তমানে টাকা দিয়েও কেনা যায়, কিন্তু অর্থ, এই 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 রাশিয়ার একটা বিশাল ভূখণ্ড, কিন্তু তারপরেও তারা অর্থনৈতিকভাবে আমেরিকার চেয়ে অনেক পিছনে রয়েছে। বর্তমানে ভূখণ্ড নয়, একটি দেশ কতটুকু শিল্প উন্নত এবং কতটুকু অর্থনৈতিকভাবে উন্নত, সেটার উপর ডিপেন্ড করে একটি দেশ আন্তর্জাতিকভাবে কতটুকু কর্তৃত্ব স্থাপন করবে। ব্রিটেন বর্তমানে ভৌগোলিকভাবে খুবই ছোট একটি রাষ্ট্র, অথচ তারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের 5 সদস্যের একটি রাষ্ট্র এবং তারা ইউরোপের মতো মহাদেশে প্রতিনিধিত্ব করে। সেটা অবশ্যই ভৌগোলিক কারণে নয়, তারা অর্থনৈতিকভাবে উন্নত এই জন্যই। আবার রাজনৈতিকভাবে অনেক কিছু কারণ রয়েছে। কারণ রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া একটি একনায়কতন্ত্র একটা রাষ্ট্র, যেখানে রাশিয়া ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না। রাশিয়ার মধ্যে রাজনৈতিকভাবে অনেক বাধ্যবাধকতা রয়েছে। যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, যিনি নিজেকে সর্বোচ্চ শাসক মনে করেন, তিনি তার নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে। তাকে যদি হত্যা করা হয় তাহলে রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে এবং একটি দেশের অস্তিত্বের ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন আসতে পারে, যেটা আমেরিকার ক্ষেত্রে সম্ভব না। আমেরিকার প্রেসিডেন্ট মারা গেলেও তাদের যে কলাকৌশল, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ যে শৃঙ্খলা, সেটি ঠিকই থাকবে। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তার রাজনৈতিক শৃঙ্খলা একটা বিরাট প্রভাব ফেলে। এই কারণে আসলে রাশিয়া এত বড় রাষ্ট্র থাকা সত্ত্বেও, এত সামরিক দিক দিয়ে শক্তিশালী থাকা সত্ত্বেও আমেরিকার মতো এত প্রভাব বিস্তার করতে পারে না। আবার চীন ঠিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওখানে একনায়কতন্ত্র কাজ করে। যে রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে একনায়কতন্ত্র বজায় থাকবে, সেই রাষ্ট্রগুলি কখনোই আন্তর্জাতিকভাবে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও প্রভাব বিস্তার করতে পারবে না, শুধু রাজনৈতিক ক্ষেত্রে একনায়কতান্ত্রিক সরকার থাকার কারণে। আমেরিকার যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক সিস্টেম, সেটি বছরের পর বছর, শত শত বছর ধরে ঠিক একই সিস্টেমে থাকে। এক রাজনৈতিক দল একটি কাজকে এগিয়ে নিলে পরের রাজনৈতিক দল সেটা আরও উন্নত করে। সেটা হচ্ছে আমেরিকার সিস্টেম। কিন্তু একনায়কতান্ত্রিক রাষ্ট্রে দেখা যায় যে একজন সরকার বা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান
যদি মারা যায় তাহলে তার রাজনৈতিক ক্ষেত্রে বা অন্য দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিরাট পরিবর্তন চলে আসে, যার কারণে ওইভাবে আন্তর্জাতিকভাবে ওই দেশটি প্রতিনিধিত্ব করতে পারে না। একটি বিষয় চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমেরিকার মতন রাষ্ট্রগুলি, আমি বলতে চাচ্ছি যে যে বিশেষ করে খ্রিস্টান রাষ্ট্রগুলি যারা বর্তমানে প্রভাব বিস্তার করে আছে এই দেশে, সেটা হচ্ছে এই বিশ্বে, সেটা হচ্ছে তারা সবসময় মুসলিম দেশগুলোকে তারা টার্গেট করে। এটা খুবই স্পষ্ট একটা বিষয়। কই, তারা তো ল্যাটিন আমেরিকার কোনো একটা খ্রিস্টান রাষ্ট্রকে তারা টার্গেট করে না, তারা তো ওশেনিয়া মহাদেশে কোনো একটা দ্বীপকে টার্গেট করে না। চিন্তা করে দেখেন, এই এশিয়া মহাদেশে যতগুলি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আছে তার চেয়ে বেশি আছে সেটা হচ্ছে আফ্রিকান মহাদেশে। এই কারণে আফ্রিকা এবং এশিয়া দুইটি রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলিকে তারা টার্গেট করে। তারা তো পারতো ল্যাটিন আমেরিকার একটা খ্রিস্টান রাষ্ট্রকে তারা টার্গেট করতো, এরকম করে ধ্বংস করে দিত। চিন্তা করে দেখেন তো, সুদান একটি রাষ্ট্র, আফ্রিকার মধ্যে সবচেয়ে বৃহৎ একটা রাষ্ট্র ছিল। আফ্রিকার মধ্যে সুদান একটি সর্ববৃহৎ রাষ্ট্র ছিল সুদান। সেই সুদানকে দক্ষিণ সুদান নামের একটি রাষ্ট্রে তৈরি করে, সেটা হচ্ছে আমেরিকা। এবং দক্ষিণ সুদানের যে খ্রিস্টান অধ্যুষিত মানুষরা যখন স্বাধীনতার জন্য আন্দোলন করে, কয়েক বছরের মধ্যে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়া যায়। অথচ ফিলিস্তিনের মতো রাষ্ট্র ৭৫ বছর ধরে তারা চেষ্টা করতেছে, এখন পর্যন্ত তারা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায় না। অথচ দক্ষিণ সুদান ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই তারা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে যায়। সেটা কিভাবে সম্ভব? এই একবিংশ শতাব্দীতে এটা খুব আশ্চর্যের বিষয় যে ইউক্রেনের মতো রাষ্ট্র আক্রান্ত হয় আরেকটি খ্রিস্টান রাষ্ট্র দ্বারা। এছাড়া অন্য কোনো খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র কখনো আক্রমণ হয় না, শুধুমাত্র মুসলিম দেশগুলিতে আক্রমণ করা হয়েছে এই আমেরিকার দ্বারা। ইঙ্গো মার্কিন যুদ্ধ অথবা আমেরিকা এবং ইউরোপের যে যুদ্ধ বর্তমানে, সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলিকে কেন্দ্র করে। ফ্রান্স উত্তর এবং পশ্চিম আফ্রিকাতে একনায়কভাবে প্রতিনিধিত্ব করেছিল, সেখানে রাশিয়া এসে নিজেদের আধিপত্য দেখায়। আসলে রাশিয়া যদি ইউক্রেনের সাথে যুদ্ধ লিপ্ত না হতো, তাহলে এই কয়েক বছরের মধ্যে আমেরিকা কয়েকটি মুসলিম রাষ্ট্রের সরকারকে পতন করাইতো এবং সেই রাষ্ট্রগুলির অর্থনীতি ধ্বংস করে দিত। শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ হওয়ার কারণে একটা ব্যালেন্সে চলে আসে এবং আমেরিকা ২ থেকে ৩টা রাষ্ট্রের সাথে একসাথে যাতে যুদ্ধ না হয়, সেই জন্যই তারা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলিকে তারা ক্যাপচার করে নেয়। অথচ ইউক্রেনে হামলার আগে আমেরিকার প্রত্যেকটি প্রেসিডেন্ট কোনো না কোনো রাষ্ট্রকে আক্রমণ করেছে, বারাক ওবামা লিবিয়ার গাদ্দাফিকে পতন করিয়েছিল, সেখানে ছিল হিলারি ক্লিন্টন একবার বলেছিল লিবিয়ার প্রসঙ্গে যে আমরা এলাম, দেখলাম এবং জয় করলাম, যেটা জুলিয়াস সিজারের কথা, সেটা গাদ্দাফিকে কেন্দ্র করে বলেছিল। গাদ্দাফির পতন ঘটিয়েছিল। গাদ্দাফিকে পতন ঘটানোর ক্ষেত্রে আমেরিকা এবং ফ্রান্স সবচেয়ে ভূমিকা রেখেছিল। অথচ গাদ্দাফির সাথে কিন্তু ব্রিটেনের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ব্রিটেন এখানে সহযোগিতা করে নাই একটি মুসলিম রাষ্ট্র বলে।
এই আফ্রিকার মধ্যে সবচেয়ে সিংহ যে প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তি ছিল সেটা হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি ছিল। এবং সেই সবচেয়ে বেশি ইসরায়েলের বিরোধিতা করেছিল। মিশর, সৌদি আরব, ইরান না, তার চেয়ে বেশি প্রতিবাদ করেছিল এই মুয়াম্মার গাদ্দাফি, কিন্তু তারও পতন ঘটে। সিরিয়া একটি মুসলিম রাষ্ট্র, যার মানে এটা একটা বিস্ময়কর ছিল যে সিরিয়া একমাত্র রাষ্ট্র ছিল যার কোনো ঋণ ছিল না আন্তর্জাতিক ক্ষেত্রে। এতটাই অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল সিরিয়া। এই সিরিয়াকে ধ্বংস করে দিয়েছিল জর্জ ডব্লিউ বুশ। ইরাককে ধ্বংস করে দেয়। এদের আমেরিকার যে পররাষ্ট্র নীতি এতটা আসলে কলা কৌশলপূর্ণ, চিন্তা করে দেখেন, প্রথম যুদ্ধে অবতীর্ণ হয় ইরান এবং ইরাক, তাদের দুইটি রাষ্ট্রের মধ্যে ইরাক অনেক শক্তিশালী ছিল অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কিন্তু ইরানের জাতীয়তাবাদ ছিল অনেক অনেক শক্তিশালী, যার কারণে দুইটি রাষ্ট্র কেউ জয়লাভ করতে পারে নাই। যখন তাদের মধ্যে একটা ব্যালেন্স চলে আসে এবং অর্থনৈতিকভাবে, সামরিকভাবে দুইটা রাষ্ট্রই অনেক দুর্বল হয়ে যায়, ঠিক তখনই আমেরিকা ইরাক আক্রমণ করে। অথচ আমেরিকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরাক ইরান যুদ্ধের ক্ষেত্রে ইরাককে সমর্থন করেছিল। এই আমেরিকায় কিন্তু সাদ্দামকে সমর্থন করেছিল তখনকার সময়ে। এবং এই জো বাইডেন অনেক ভূমিকা রেখেছিল। এই জো বাইডেন, তারা ইঙ্গো মার্কিন যুদ্ধে এই জো বাইডেন সবচেয়ে বেশি সমর্থন করেছিল। যখন ইরাক এবং ইরান যুদ্ধে যখন ইরাক দুর্বল হয়ে পড়ে, ঠিক তার পরবর্তীতে আমেরিকা কিন্তু ইরাকে আক্রমণ করে, ঠিক এর আগে না। অথচ আপনি চিন্তা করে দেখেন, এই ইরাককে আক্রমণ করা হয়েছিল কিন্তু সৌদি আরবের মাটি থেকেই, এবং বাহরাইন, সৌদি আরব, এই সকল রাষ্ট্রের মধ্যে তারা ঘাঁটি থেকে তারা আক্রমণ করেছিল এই ইরাকে। এক মুসলিম রাষ্ট্রের থেকে আরেক মুসলিম রাষ্ট্রে তারা আক্রমণ করে। অথচ কোনো মুসলিম রাষ্ট্রের কি সাহস রয়েছে যে মেক্সিকো থেকে আমেরিকাতে আক্রমণ করার জন্য, বা কানাডা থেকে আমেরিকাতে আক্রমণ করবে? এই মুসলিম রাষ্ট্রগুলিকে আসলে তারা কি সেটা বুঝে না? সবই বুঝে, সবই জানে, কিন্তু তাদের দরকার ক্ষমতা। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে এক না একতন্ত্র শাসনতন্ত্র চায় আমেরিকা, অথবা এর বিকল্প হিসাবে এমন ধরনের গণতন্ত্র চায় যাতে খুব সহজেই তারা তাদের শাসনকর্তা পরিবর্তন করতে পারে। তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে দুই ধরনের। সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে এক না একতন্ত্র শাসন, রাজতন্ত্র হোক বা পরিবর্তনতন্ত্র হোক বা যে কোনো ধরনের তন্ত্রই হোক, যে আমাদের কথা মানতে হবে, তা না হলে আমরা হয়তো গুপ্ত হত্যা করব বা শাসনকর্তাকে আমরা সরিয়ে দিব। অথবা তারা এমন ধরনের গণতন্ত্র চায় যে গণতন্ত্রে তারা যে কোনো সময় যে কোনো সরকারকে পরিবর্তন করতে পারবে, কিন্তু তারা কিন্তু সামরিকতন্ত্র চায় না। আফ্রিকাতে সামরিকভাবে তারা শক্তিশালী হোক সেটা চায় না। সামরিকভাবে যদি একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়, তাহলে এই ক্ষেত্রে আমেরিকার কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে তারা সহজেই ওই সামরিক শাসককে সরাইতে পারে না, কারণ একজনকে সরানোর পরে তাদের শৃঙ্খলিত উপায়ে আরেকজন চলে আসে, সে আমেরিকার পছন্দের হোক বা না হোক, সেটা আমেরিকা চায় না। আবার সামরিক দিক দিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে এবং একটি দেশ সুশৃঙ্খল হয়ে ওঠে, এবং সেই দেশটির উপরে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক বা না হোক, তার সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়, যেটা আমেরিকা কখনোই চায় না।
আমেরিকা দুইটা জিনিসকে টার্গেট করে কোনো দেশের, সেটা হচ্ছে একটি দেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী না হয় এবং রাজনৈতিকভাবে তাদের পালাবদল ঘটে যাতে তাদের ইচ্ছার মাধ্যমে। ওই দেশটা যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে স্বাভাবিকভাবেই অন্য দেশের কথা মানবে না, এবং ওই দেশটা যদি রাজনৈতিকভাবে শৃঙ্খলিত উপায়ে তাদের পট পরিবর্তন ঘটে তাহলে আমেরিকার কোনো ফায়দা থাকবে না, সেটাও আমেরিকা চায় না। এই হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। ধন্যবাদ।